রৌদ্র এসে আলতো হেসে ছুঁইয়ে দিল হাত। হলুদ পাখি গান শুনিয়ে বলল সুপ্রভাত। মনের খবর কেউ নিল না, রাখলো না কেউ খোঁজ। দু চোখ মুছে এখন আমি হাসতে শিখি রোজ। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আশা করি ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখলে এক গাদা সবজি, সবজির বাজার। শীত মানে তো চারিদিকে শুধু সবজির সমাহার। শীতে দেখবে সবজির কোনো অভাব হয় না। শীতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর শাকের কথা তো বলারই নেই, অনেক ধরনের শাক পাওয়া যায়। আমার কিন্তু ভীষণ ভালোই লাগে। শীতের সময় ঝুড়ি ভর্তি সবজি থাকে, আর সবজিগুলো দেখবে ফ্রিজে ভরতেই হয় না। কত সুন্দর ঝুড়ির মধ্যে বাইরে একেবারে ফ্রেশ থাকে। তো আমি ভাবলাম ঝুড়ির মধ্যে এখন আমি সবজিগুলোকে সাজিয়ে নিই। তো দেখলে আমার অনেক সবজি আনা হয়েছে। সেগুলো সব ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরাতে, কারণ জল থাকলে আবার সবজিগুলো খুব তাড়াতাড়ি পচে যায়। আর এই যে লেবুগুলো দেখছো, এগুলো কিন্তু আমার ছাদের, মানে ছাদে যে গাছটা আছে সেটার। তো এখানে আছে দেশি টমেটো। টমেটোগুলোকে এখন আমি এখানে রেখে দেবো র্যাকের মধ্যে। আমার কিন্তু সবজিগুলো এক জায়গায় একটা র্যাকের মধ্যে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। দেখবে বিভিন্ন জায়গায় ঝুড়িতে রাখি, তাতে কিন্তু একদমই ভালো লাগে না। তাতে করে আমার একটা জায়গাতেই সব সবজি থেকে যাবে, আর হাতের কাছে যেটা যখন সেটা তখন পেয়ে যাব। আর সবচেয়ে বিশেষ মজা হচ্ছে এই শীতের দিনে ফ্রিজ থেকে বাঁচা যায়। গরমের দিনে কিন্তু সব সবজি ক্যারিতে আবার রেখে ফ্রিজে রাখতে হয়। তো এখন তো শীতকাল, শীতকাল মানে সবজি কিন্তু খুব সতেজ থাকে বাইরে। একটু হালকা জল ছিটিয়ে দিলেই দেখবে খুব সুন্দর থাকে। এখানে কিন্তু আমার সব ধরনেরই সবজি আছে। আমার আবার সবজি ভীষণ ভালো লাগে। শুধু আমার বলতে নয়, আমার কিন্তু বাড়ির সবাই ভীষণ সবজি প্রেমী। তাদেরকে যদি 4 থেকে 5টা ভালো মতো সবজি করে দেওয়া যায়, তাদের আর মাছ মাংস কিছুই লাগে না। তো আমি কিন্তু প্রতিদিনই 3 থেকে 4টে বা 5টাও সবজি করে থাকি। আর গাজর তো প্রতিদিনই একটুখানি লাগে। স্যালাড হোক বা জিমি বা মায়ের টিফিনে একটু স্যালাড করে দিই। তার জন্য থাকে মূলোগুলো দেখো কত সুন্দর ধবধবে সাদা, দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে। এদিকে আমি ওপরের একটা ফলগুলোও রেখে দিলাম। তারপর আমি সবকিছু গুছিয়ে এদিকে একটু চলে এলাম। দেখলাম আধখানা ব্রকোলিটা রয়েই গেছে। ব্রকোলি আবার বাসি হলে একদমই ভালো লাগে না, সেটা আবার ফুটে যায়। ব্রকোলিটাও রেখে দিলাম। আর এদিকে দেখছি ইকু সোনা নতুন একটা জুতো কিনেছে শীতের দিনে পরার জন্য। এটা আমি তোমাদের আগে ব্লগে অবশ্যই দেখিয়েছিলাম। সেটাই এখন পরে দেখছে তাকে কেমন লাগছে। তারও আমি একটুখানি ভিডিও করে নিলাম। সে দেখো কেমন ভাবে হেঁটে হেঁটে দেখাচ্ছে আমাকে জুতোটা কেমন লাগছে। এদিকে আমি সকালবেলায় সবজিগুলো সব রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এই চালটা কিন্তু আমি সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম। এই চাল ভেজানোটা তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি। তো চালটা কিন্তু 2 ঘন্টা হলো ভিজে গেছে। এখন আমি চালগুলোকে তুলে একটা ছাঁচড়ার সাহায্যে জলটাকে ছড়িয়ে নেব। তাই সব চালগুলোকে তুলে রেখে দিচ্ছি। তোমরা এই চাল ভেজা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি ঠিক কি করব এই চালগুলো। তোমরা ঠিকই হয়তো ধরে ফেলেছো যে হ্যাঁ, চালগুলো আসলে আমি মিলে পেস্তে দেব। এখানে একটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই এখানে আটা মিল আছে, সেখানে আমি দিয়ে দেব। কারণ শীতের দিনে তো বিভিন্ন ধরনের ভাপা পিঠে খেতেই হবে। চালটা কিন্তু অনেক দিনেই আমার মা দিয়ে পাঠিয়েছিল আগেই। তো আমার চালগুলো এখনো কিন্তু দেওয়া হয়নি পেস্তে। তাই আমি ভাবলাম চালগুলো দিয়ে দিই, কারণ শীতটা তখন খুব একটা বেশি হয়নি। এখন একটু শীত পড়েছে, আর শীত পড়লে মাশাআল্লাহ
ভাপা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু নিজে হাতেই বিভিন্ন ধরনের ভাপা পিঠে বানিয়ে থাকি। তো এখানে আমি দেখতেই পাচ্ছ যে আটা ভিজিয়ে দিলাম। আসলে আটাটা চলে এসেছে আর আটাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম একেবারে মনের মতো। একেবারে খুব সুন্দর মিহি হয়েছে। আমি বলেছিলাম আব্বাকে যে বলে দেবেন যেন খুব সুন্দরভাবে আটাটা মিহি করে দেয়। তো তেমনই করে দিয়েছে। আর সবথেকে বড় কথা মজার বিষয় হচ্ছে এই আটাটা আমি ৩ রকম চাল দিয়ে বানিয়েছি। আমি তোমাদের একটুখানি বলেও দিচ্ছি যে কিভাবে আমি ৩ ধরনের চাল দিয়েছি। আর দেখো আটাটা আমি ঢুকি তোলার জন্য তুলে নিলাম। আর এই যে আমার আটা দেখতেই পাচ্ছ ১ গামলা ভর্তি কিন্তু আটা হয়েছে। এই আটাতে আছে ১ কিলো আতপ চাল আর ১ কিলো আমরা যে চালটায় ভাত খাই জিরে রাইস সেই চাল। আর সঙ্গে আছে ২ কেজি গোবিন্দভোগ চাল মানে খাসা চাল যেটা হচ্ছে আর কি পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল মিশিয়ে দিয়ে আটা তৈরি করলে ভাপা পিঠেগুলো মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আটা কিন্তু ছড়ানো হয়ে গেছে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে ভাপা পিঠে মানে ঢুকি বানাতে। তো দেখো আমি ঢুকিটাও কিন্তু খুব সহজে বানিয়ে নেব। এখানে আমি প্রেসার দিয়ে দিয়েছি আর প্রেসারের মধ্যে দিয়েই কিন্তু আমি ঢুকি পিঠে বানিয়ে নেব। আগেকার দিনে নানি দাদিরা যেভাবে ঢুকি করতো সেটা কিন্তু অনেক কঠিন। একটা হাঁড়ি নিত, তার মধ্যে একটা ঢাকনা ফুটো করে আবার সাইডে মাটি বা আটা লাগিয়ে দিত। কিন্তু আমাদের যুগে এসব করার মতো কিছুই নেই। আসলে আমাদের সময়টাও কিন্তু খুব কম। আমরা তো আবার ব্যস্ত মানুষ। তো দেখো আমি একটা টিপ নিয়ে নিয়েছি। আর টিপটা আমাকে মা দিয়েছিল। মা বলেছিল এই টিপটা দিয়ে নাকি খুব সহজেই ঢুকি করা যায়। তাতে নাকি তোর কোনো কষ্টই হবে না। তাই আমি এটা টিপটা নিয়ে এসেছিলাম। মা আমাকে দিয়েছিল। আর এটা দিয়েই দেখো মাশাআল্লাহ কি সুন্দর আর খুব তাড়াতাড়ি ঢুকি হয়ে যাবে। তো দেখে নাও আমি কিভাবে ঢুকিগুলো করে নিচ্ছি। এখানে জল গরম করে প্রেসারে দিয়ে দিয়েছি। তারপর দেখো ভাপের মধ্যে ওটাকে বসিয়ে দিলাম আটা ভরে। আর দেখো অনেকটাই আটা নিয়েছি যেটাতে আমার অনেকগুলো ভাপা পিঠে তৈরি হয়ে যাবে। আর এই যে টিপের ওপরে যে একটা কাপড় দিয়েছি এটা অবশ্য না দিলেও চলবে। আমি একটু তাড়াতাড়ি করার জন্য ভাপটা যেন সবটাই লাগে পিঠের মধ্যে সেই জন্য আমি কাপড়টা দিয়ে দিলাম। দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে। আমি তোমাদের একটুখানি দেখিয়েও দিচ্ছি। কত সহজেই এখন ভাপা পিঠে বানিয়ে নেওয়া যায় তাই না? আগের দিনের মতো আর আমাদের কোনো ঝামেলাই করতে হয় না। তো দেখো আমি তোমাদের এবার পিঠেটা দেখিয়ে দিই কেমন হয়েছে। তোমরা চাইলে কিন্তু এভাবেই খুব সহজে ঢুকি পিঠে বানিয়ে নিতে পারো। আর মাশাআল্লাহ পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়। একেবারে শঙ্কু আকৃতির দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখো এবার আমি দেখো এটাকে কিন্তু ঢেলে নেব। আবারও এটাতে আমি আটাটাকে ভরে দেব। তারপর আর তোমরা দেখতেই পাচ্ছ প্রেসারের উপরে একদম কি সুন্দর বাষ্প বেরোচ্ছে চারিদিকে বাষ্পটা আমার একটুও বার হয়ে যায় না। এটা কিন্তু খুব তাড়াতাড়ি পিঠে হয়। এটা যদি ডবল টিউব থাকে না তাহলে আরো ভালো হয়। কারণ একটা আমি যখন ভাপা পিঠে বসিয়ে দেবো তখন আরেকটাতে ভরে রেডি করা রাখা যায়। কিন্তু এখানে আমি জানতাম না এভাবে ঢুকি পিঠে করা যায়। আমি এটা মায়ের কাছেই শিখে এলাম। পাশে পিছন থেকে যিনি ছিল আমাকে হেল্প করছিল তো আমাকে পিঠে করাতে কোনো হেল্পের দরকার নাই। কারণ এসব কাজ আমি নিজে হাতে একাই খুব ভালোই পারি। আমি কিন্তু নিজেই যথেষ্ট। তাই দেখো আমি কিন্তু একদিকে ভিডিও করছিলাম আর একদিকে কিন্তু ভাপা পিঠেও তুলছিলাম সবার জন্য। দেখো আমার সব ভাপা পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। সবাই কিন্তু খেয়েও নিয়েছে। এবারে আমি শেষ ভাপা পিঠেটা তোমাদের একটুখানি দেখিয়ে দেবো ঠিক কেমন শেপ হয়েছে। মাশাআল্লাহ দেখো কত সুন্দর একটা দ্বীপের মতো শঙ্কু আকৃতি হয়েছে। দেখেই ভালো লাগছে তাই না? সবার খাওয়া হয়ে গেছে। বাড়ির বউরা তো এরকমই হয়। আসলে যে রান্না করে সে কিন্তু সবার শেষেই খায়। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে গরম গরম ভাপা পিঠে। এবারে আলহামদুলিল্লাহ আমি এবার বসে এই ভাপা পিঠেটা খাবো। আমার জন্য কিন্তু একটা ভাপা পিঠে যথেষ্ট। সবথেকে বড় কথা ভাপা পিঠেটা এত সুন্দর হয়েছে যে দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। তো তোমাদের আমার আজকের ব্লগটি কেমন লাগলো আর আমার ভাপা পিঠের ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নেক্সট ব্লগে। তো এখন আমি ভাপা পিঠে খেয়ে ফেলি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।
আল্লাহ হাফেজ।